না, না, আমি কিছু বলিনি। আমি কিছু বলিনি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। আমি কিছু বলিনি। আমি কিছু বলবো না। আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তুই আমার সম্বন্ধে সব বলে দিয়েছিস। তোকে তো আমি ছাড়বো না। এই নে। আমার সামনেই বছর 50-এর একটি লোক দাঁড়িয়ে আছে। আমি দেখে ঘাবড়ে উঠলাম। তিনি বললে, তা বাবু, আপনি যাবেন কোথায়? আপনাকে কালকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখলাম, তাই নিয়ে এলুম। তা বাবু, যাবেন কোথায়? আমি কথাগুলো শুনে খানিকটা ঘাবড়ে উঠলাম। এর মানে কালকে রাতের ঘটনাটি আমার কল্পনা ছিল না, ছিল ভয়ানক হৃদয় কাঁপানো সেই সত্য ঘটনা। আমি সেই ভয়ঙ্কর ঘটনা থেকে কিভাবে বেঁচে গেলাম তা জানার ইচ্ছা হলো মনে। তাই আর দেরি না করে আমি সেই লোকটির কাছে জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা দাদা, আপনি কি গৌতম বাবু রায় নামে কাউকে চিনেন? কথাটি শুনতেই সেই বৃদ্ধ লোকটির মুখে খানিকটা ভয়ের ভাঁজ পড়ে গেল। তিনি খানিকটা ঘাবড়ে উঠলেন, বললেন, গৌতম রায়? শুনেছি বটে। বছর দেড়েক আগে তো লোকটি মারা গিয়েছে শুনলাম। তা বাবু, যে সে বাপে নয়, ঘরের মধ্যে বিভৎসভাবে ঘাড় মটকে মেরে ফেলেছে কেউ তাকে। তা আপনি আবার গৌতম বাবুকে চেনেন কিভাবে? এরপর আর আমি দেরি না করি কালকে রাতে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লোকটিকে খুলে বলি। সেই অস্বাভাবিক ভয়ঙ্কর হৃদয় কাঁপানো ঘটনাগুলোর ব্যাখ্যা লোকটি শুনতে থাকে। সবকিছু শোনার পর লোকটি বলে, ও আচ্ছা, তা বাবু, আপনি গৌতম বাবুর হাত থেকে বেঁচে গেলেন কিভাবে? বাবু, এই এলাকার দুর্নাম আছে বাবু। গৌতম রায় যার একবার পিছু নেয়, তাকে কিন্তু আর সহসা ছাড়ে না বাবু। সেই দিক থেকে দেখতে গেলে আপনার ভাগ্যটা খুবই ভালো। আমি খানিকটা খুশি হয়ে বললাম, তা যা বলতে পারেন। তবে দাদা, আপনি গৌতম রায় সম্বন্ধে কি জানেন? আমাকে যদি খানিকটা বলেন তাহলে খুব ভালো হয়। এইবার লোকটি খানিকটা রেগে গেলেন, যেন কিছু একটা আমার কাছ থেকে উনি লুকাতে যাচ্ছেন। এবার উনি খানিকটা রেগে গিয়ে বললেন, বাবু, এখান থেকে ওই রাতে ট্রেন ধরে চলে যাবেন বাড়ি, বুঝছেন? এই এলাকায় আর কোনো সময় ফিরবেন না বাবু। তবে খানিকটা জোরাজুরির পর উনি গৌতম বাবুর ইতিহাস আমাকে বলতে রাজি হয়। তিনি বললেন, তা বাবু শুনেন, গৌতম রায় ছিলেন এলাকার একজন দম্পতিশালী ব্যক্তি। উনার উপর কেউ মুখ খুলতে পারত না বাবু। উনি সবার উপরই অত্যাচার করতেন। এমনকি বাড়ির কাজের লোকটাকে তো মেরেই ফেলেছিলেন একবার। এবং সেই কাজের লোকটিকে মেরে বাবু তারই রুমের বিছানার নিচে লুকিয়ে রেখেছিলেন। পরবর্তীতে শুনেছিলাম ওই লাশকে নাকি কুচি কুচি করে কেটে বস্তাবন্দি করে শ্মশানে ফিরে এসেছিল। তা তাতেই ভাবুন কি অত্যাচারী বিবর্ষ লোক। হৃদয় বলে যেন লোকটির কিছু ছিলই না। এর জন্য গ্রামবাসীরা তাকে মারার জন্য অনেক আগে থেকেই উৎসাহিত ছিল। তা অত কিছু তো জানি না। তা শেষে ওনার অত্যাচার এত পরিমাণে বেড়ে যায় যে ওনার অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের গ্রামবাসীদের মধ্যে কয়েকজন মিলে আমাদের পাশের জঙ্গলের এক তান্ত্রিক আছে, ওনার কাছে গিয়েছিল। শুনেছি উনি প্রেত, কালো জাদু ইত্যাদি নিয়ে ভালো কাজ করেন। তা বাবু আর বলবো কি, সেই গ্রামবাসীরা গিয়ে টাকার লোভে সেই তান্ত্রিককে দিয়ে ওই গৌতম বাবুকে বিভৎসভাবে হত্যা করিয়েছে বাবু। তার জন্যই তো বললাম, ঘাড় মটকানো অবস্থায় পাওয়া গেছে দেহটি। শুনেছিলাম 3 বিবর্ষ নারী মূর্তি নাকি ওনার ঘাড় মটকে দিয়েছিল। তারপর থেকেই বাবু ওই বাড়ির কাছে আর কেউ যায় না।
আপনি যদি যেয়ে থাকেন তাহলে মহা বিপদে পড়বেন বাবু। আমি তখনও বলিনি যে সেই বাড়িতে গিয়ে একটা রাত কাটানোর জন্য আমরা 3 বন্ধু ঘুরেও এসেছি। বললে হয়তোবা লোকটি আমাকে এখানে আর রাখতে চাইতো না, তাই কথাটি আর বললাম না। লোকটি এবার বলে উঠল, তা বাবু এই ছিল আর কি। তারপর থেকে ওই বাড়ির আশেপাশে আর কেউ যায় না বাবু। যেই যায় সেই নাকি গৌতম বাবুকে দেখতে পায়। আর অনেকে নাকি ভূতের বাজি তোলে গৌতম বাবু সেখানে পৌঁছে যায়। আর সেই ব্যক্তিকে না মেরে থামে না বাবু। এই কথা শুনে আমার হৃদয় আবার কেঁপে উঠল, কারণ আমিও সেই ব্যক্তি যে কিনা খানিকটা টাকার লোভী। সে বাজি ধরেছিলাম, আর সেই বাজির জন্য আজকে হারাতে হয়েছে আমার 2 বন্ধুকে। জানি না আমি আর কতদিন বাঁচব। সেই গৌতম বাবু কি আদৌ আমার পিছু ছাড়বে, না আমাকে হত্যা করেই শান্তি পাবে সে? আমি আর কিছু বললুম না, শুধু একটা কথাই বললুম, তা দাদা, এখান থেকে কলকাতা যাওয়া যায় কিভাবে? লোকটি খানিকটা ভেবে বললেন, তা বাবু রাত 9টার একটা ট্রেন আছে বটে। চাইলে সেটা চলে যেতে পারেন। আমি আপনাকে উঠিয়ে দিব, সমস্যা নেই। এই নেন বাবু, এই খাবারটা খেয়ে নেন বাবু। বেলাও হলো অনেক, আমি একটু ঘুরে আসি। আপনি খাবারটা খেয়ে আমাদের গ্রামটা ঘুরে দেখুন। আমি খানিকটা খুশি হলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে গ্রামের মধ্য রাস্তা দিয়ে চলেছি গ্রামটি ঘোরার জন্য। অপরূপ গ্রাম, যেখানেই তাকাই শুধু লম্বা লম্বা তাল গাছ, বিস্তীর্ণ ধানক্ষেত, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট দিগন্ত। যেন বাংলা মায়ের এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে। কলকাতা থাকাকালীন সময় এরকম দৃশ্য খুব কমই দেখা যায়, কাজের ফাঁকে থাকি আর কি। তবে অবশেষে এরকম একটা গ্রামে যে আসতে পারবো তা চিন্তা করতে পারিনি। তবে যত কথাই বলি, মনের কোণে কিন্তু সেই গৌতম বাবুর ভয় আমার এখনো রয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মোবাইলে দেখলাম রাত 8:35। ও হ্যাঁ, আমি তো লোকটার সাথে আপনাদের পরিচয় করাতে ভুলেই গেছি। লোকটির নাম রহমত। আমি রহমত চাচা বলেই ডাকি আর কি। বেশ ভালো একজন লোক, যত্নার্থে খুব ভালোই করেন। রহমত চাচা এসে বললেন, তা বাবু চলেন, রাত 9টার ট্রেন তো, এখন রওনা দিলে পৌঁছে যাবো বাবু। চলেন, চুচুড়া স্টেশনে যেতে হবে বাবু। এই কথা শোনা মাত্র আমার হৃদয় আবার কেঁপে উঠল। মেরুদণ্ডের হাড় যেন নড়ে উঠল। হাড় হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। একটু স্টেশন থাকতে সেই চুচুড়া স্টেশন, যেখান থেকে সবকিছু শুরু, সেখানে কি আবার ফিরে যেতে হবে আমাকে? আবার পড়তে হবে সেই গৌতম বাবুর খপ্পরে? এই কথা ভাবতেই যেন আমার শরীর হিম হয়ে গেল, হৃদয় কেঁপে উঠল। আমি রহমত চাচাকে বলে উঠলাম, না 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 চাচা, না চাচা, আমি যাবো না ওখানে, আমি যাবো না। ওখানে সেই গৌতম বাবুর খপ্পরে আমি পড়েছিলাম, কোনো মতে প্রাণ নিয়ে ফিরে এসেছি। আমি আর ওই স্টেশনে যেতে চাই না। এবার রহমত চাচা হেসে বলেন, বাবু ওই স্টেশন ছাড়া এখান থেকে কলকাতা যাওয়ার আর কোনো রাস্তা নেই যে। যেতে হলে ওই স্টেশন থেকে যেতে হবে বাবু, তাছাড়া কোনো উপায় নেই। ভাবলুম না, ভয় পেলেই চলবে না। যতই ভয় পাই, কলকাতা একবার পৌঁছে গেলে এই গৌতম বাবুর হাত থেকে তো বেঁচে যাব। তাই খানিকটা সাহস নিয়েই রহমত চাচার সাথে রওনা দিলাম চুচুড়ার উদ্দেশ্যে। জানি না চুচুড়া স্টেশনে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তোবা গৌতম বাবু, সেই অসংখ্য কঙ্কাল বাহিনী, অথবা সেই বিভৎসতী নারী মূর্তি। কোনো মতে আমরা চুচুড়া স্টেশনে পৌঁছে ট্রেন ধরে আমি কলকাতায় চলে আসি। রহমত চাচাকে ধন্যবাদ দিতেই হয়, কারণ সে না থাকলে
হয়তোবা আমার প্রাণ আজ বাঁচত না, হয়তোবা আমি আজ কলকাতায় ফিরে আসতে পারতাম না। লোকটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ট্রেনে করে চলে এলাম কলকাতাতে। কলকাতায় আসতেই গৌতম বাবুর সেই ভয়ানক মুখটি দেখার সৌভাগ্য আমার আর হলো না। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম সেই গৌতম রায়ের কথা। তবে আমি তখনও জানতাম না আমার জন্য কি হৃদয় কাঁপানো ভৌতিক ঘটনা অপেক্ষা করছে। আমি যেহেতু কলকাতার একটি অফিসে কাজ করি, তাই প্রতিদিনই আমাকে সাইকেল নিয়ে যাতায়াত করতে হয়। আর হ্যাঁ, বাড়ি থেকে আমার অফিসের দূরত্ব মিনিট 10 পথ আর কি। আর আমার একটি সাইকেল থাকায় বেশ সুবিধাই হয় আর কি। প্রায় মিনিট 10 মধ্যেই বাড়িতে পৌঁছে যেতে পারি। অফিস থেকে বাড়ি ফেরার পথে শুধু একটি জঙ্গল পড়ে। জঙ্গলটি পার হলেই বাড়িতে পৌঁছে যাওয়া যায়। যথারীতি প্রতিদিনের মতো কাজ সেরে অফিস থেকে রওনা দিলাম। সেদিন বিজয় রাত হয়ে গিয়েছিল, তাই সাইকেল নিয়ে জোরে ছুটতে থাকলাম। কিছু দূর যেতেই দেখলাম